নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের মুখোমুখি অনুষ্ঠানে। হাই নিউজ টেলিভিশন চ্যানেলের এই মুখোমুখি অনুষ্ঠানটি আপনি শুধুমাত্র টিভি চ্যানেলেই নয়, সেই সঙ্গে সঙ্গে ডিজিটাল মাধ্যমেও দেখছেন। এবং এই রোববারের সন্ধ্যে 7টার সময়ে এই যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানটিতে কি নিয়ে আসি আপনারা জানেন। সেটা হচ্ছে যে কোনো একজন প্রথিতযশা মানুষ, কোনো একজন এমিনেন্ট পার্সোনালিটি, যিনি হয়তো কোনো ক্ষেত্রের কোনো একজন বিখ্যাত মানুষ। আজকেও সেরকমই একজন বিখ্যাত মানুষ, রাজনীতিবিদ থেকে সঙ্গীত শিল্পী, চিত্র তারকা থেকে চলচ্চিত্র তারকা থেকে পরিবেশবিদ, সকলকেই পেয়েছেন আমাদের এই মুখোমুখি অনুষ্ঠানে। কিন্তু আজকে এমন একজন মানুষকে নিয়ে এসেছি, তিনি একজন বর্ণময় মানুষ। তার পরিচয়টা আগে বলে দিই। সেটা হচ্ছে যে তিনি একজন বিখ্যাত ডায়েটিশিয়ান। তাকে পুষ্টিবিদ হিসেবে মাঝে মধ্যেই বিভিন্ন চ্যানেলে আপনারা দেখতে পান, তার টেলিফোনের কনভারসেশন শুনতে পান, কিংবা হয়তো তাকে সরাসরি তার সাক্ষাৎকার দেখতে পান। আমাদের চ্যানেলেও বহুবার তাকে পেয়েছেন আপনারা। শুধুমাত্র পুষ্টিবিদ বললে তার পরিচয়টা ঠিক পুরোপুরি দেওয়া হবে না। সেই সঙ্গে সঙ্গে এটাও বলতে হবে যে দীর্ঘদিন ধরে ডায়াবেটিস নিয়ে তিনি চর্চা করে চলেছেন। এই মধুমেহ রোগটি মানুষকে তো সাইলেন্ট কিলার হিসেবে, একেবারে নিঃশব্দ খুনি হিসেবে শেষ করে দেয়। তো তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছেন এই মানুষটি। এই মানুষটির পরিচয়টা আমি একটুখানি দেখে বলতে হবে, তার কারণ একটা লম্বা তালিকা রয়েছে, আর সেই তালিকাটা একটুখানি বলে দেওয়া দরকার। ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান একটু আগেই বললাম, এবং সেই সঙ্গে সঙ্গে ডায়াবেটিস এডুকেটর এবং ক্রিটিক্যাল কেয়ার নিউট্রিশনিস্ট। অনেকেরই মাথার উপর দিয়ে বেশি বেরিয়ে যাবে হয়তো বিষয়টা, আমি অবশ্যই তার কাছ থেকে পরিষ্কার করে নেব। এবং সেই সঙ্গে সঙ্গে ইগনু, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, আপনারা সকলেই জানেন, সেখানকার একাডেমিক কাউন্সিলর এবং এক্সামিনারও বটেন তিনি। এক্সামিনার, এমএসসি ডায়েটেটিক্সের তিনি এক্সামিনার। তিনি আর কেউ নন, তিনি ডক্টর অরিত্র খাঁ। অরিত্র, স্বাগত জানাই। নমস্কার। অনেকক্ষণ সময় লাগলো পরিচয়টা দিতে, কিন্তু তবুও পরিচয়টা পুরোপুরি দেওয়া গেল না এখনো পর্যন্ত। সেই পরিচয়ের বাকি অংশগুলো না হয় আমাদের কথোপকথন চলতে চলতে আসবে। আজকে স্টুডিওতে পেয়েছি অরিত্রকে। অনেক দিন, দীর্ঘদিন ধরে ডক্টর অরিত্র খাঁ, হাই নিউজের সঙ্গে তার ওতপ্রোত যোগাযোগ। একটু আগেই কথা হচ্ছিল আমরা এই স্টুডিওতে ঢোকবার আগেই, যে আমরা যখন গোল পার্কের বাড়িতে ছিলাম সেই সময় থেকে অরিত্রর সঙ্গে আমাদের যোগাযোগ। আমরা সেক্টর 5-এ চলে এসেছি, বহুদিন হয়ে গেল। তারপরেও সেই যোগাযোগ কিন্তু নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলেছে। আমি অরিত্র একদম শুরুতেই একটুখানি জানতে চাইব, যেহেতু দীর্ঘদিন ধরে এই পুষ্টিবিদ হিসেবে কাজ করছেন, সেহেতু আমি একটু জানতে চাইব, এই মুহূর্তে আমাদের প্রচুর ভুল ধারণা আছে। এটা খেলে ক্ষতি হয়, দেখা গেল হয়তো সেটাই খাওয়াটা দরকার ছিল সেই মানুষটির। এটা খেলে কোনো রকম ক্ষতি হয় না, এই বর্ষার বিকেলে একটুখানি চপ মুড়ি তেলে ভাজা খাবো, তাতে মুড়ি তো আমাদের মুখ্যমন্ত্রীরও খুব প্রিয়, তো সুতরাং সেটা খাবো, সেটা খেতে ইচ্ছে করছে, এই মুহূর্তে খেয়েই ফেলি। মনটাও ভালো লাগছে না, একটু মনটা ভারাক্রান্ত লাগছে, মনে হচ্ছে যেন কিছু ইচ্ছে করছে না, একটু তেলে ভাজা খাই। কিন্তু সেটাতে বরঞ্চ উপকারের চেয়ে ক্ষতিটাই বেশি হয়। তো এই যে ভুল ধারণাগুলো, এই ভুল ধারণাগুলো নিয়ে আপনার ধারণা, আমি সেইটা একটু জানতে চাইছি। প্রথমত হাই নিউজের সকল দর্শক বন্ধুকে আমার অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা, প্রণাম জানাই। আর শান্তবাবু যে কথাগুলো আপনি বলছেন, যে বিখ্যাত, এই কথাগুলো বোধহয় আমার নামের সঙ্গে যায় না, কারণ আমি এমন কিছুই বিখ্যাত মানুষ নই। অনেক বিখ্যাত মানুষ আমার থেকে এই পৃথিবীতে আছেন, ভারতবর্ষে আছেন। সুতরাং ওনারা যে আমাকে এই সম্মানটা জানিয়েছেন, এটাই আমার কাছে অনেক। কিন্তু আমি কোনো বিখ্যাত মানুষের তালিকাতে বোধহয় পড়ি না। আর দ্বিতীয়ত হচ্ছে যে, যেটা উনি এক্ষুনি বলছিলেন, যে পুষ্টি বিশেষজ্ঞ, ডায়াবেটিস এডুকেটর, হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে সঙ্গীত, এই সব কিছু জীবনই বোধহয় আমার খুব ভালোবাসার জীবন। একটা কথা আমার খুব মনে হয়, যে মানুষের যদি কোনো কিছু প্যাশন না থাকে, সেটা কাজের ক্ষেত্রেই হোক, সেটা শিল্পর ক্ষেত্রেই হোক, সেটা নন্দনের ক্ষেত্রেই হোক, তার ক্ষেত্রে কিন্তু বেশি দূর এগিয়ে যাওয়াটা বোধহয় খুব ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, যেরকম একজন, এই শান্তম বাবু যেরকম একজন খুব ভালো একজন জার্নালিস্ট, অনেক পুরনো, আমাদের সাথে অনেক পুরনো সম্পর্ক, হাই নিউজের সাথে আমরা অনেক বছরের পুরনো সম্পর্ক। আমি কাজের সূত্রে মাঝখানে দিল্লিতে ছিলাম, তখনও উনি আমাকে ফোন করে, তখন উনি আমাকে ছাড়েননি বলছেন, কিন্তু আমার সৌভাগ্য যে আমাকে উনি ফোন করতেন। আমার খুব পশ্চিমবাংলাকে তখন মিস করতাম আমি, যে আমাদের ওয়েস্ট বেঙ্গল এত ভালো একটা জায়গা, খুব মিস করতাম দিল্লিতে থাকাকালীন। কিন্তু তখনও এই কানেকশনগুলো কিন্তু আমরা রয়ে গিয়েছিল আমাদের। এবং সবচেয়ে বড় কথা যেটা উনি বলছেন, যে মানুষের মধ্যে না আজকালকার দিনে
এ, খুব ভুল ভ্রান্তি চলে এসছে, সেটা যে কোনো কারণেই হোক না কেন। লোকে চট করে যেহেতু হাতের নাগালে কম্পিউটার পেয়ে গেছে এবং কিছু সার্চ করলে, টাইপ করলেই সঙ্গে সঙ্গে তার উত্তর কিন্তু বিভিন্ন বিভিন্ন নেটওয়ার্ক সাইট, আমি নাম করে বলবো না, তারা কিন্তু দিয়ে দিচ্ছে এবং সেটার কিন্তু এখন তো অনেক AI বিপদ এসে গেছে। চলে আসছে। এখন এআই চলে AI এসছে, চলে এসছে। কে ঠিক কে ভুল। সেদিনকে বোধহয় আমার বার্থডে উইশ করলো বোধহয় পার্টিকুলার কোনো একজন সেলিব্রিটি, তিনি আদৌ কথাটা বলেছেন কিনা আমি জানি না, কিন্তু তিনি বেশ নাম করেই দেখলাম বার্থডে উইশ করলেন। তো সেটা খুব এআই এর যুগে চলে এসছে এরকম ব্যাপার স্যাপার আর কি। তো সেটা কিন্তু আখেরে কিন্তু যেরকম তার ভালো দিকগুলোও আছে, সেরকম তার কিন্তু খারাপ বা অ্যাডভার্স দিকগুলোও আছে। যেরকম ভাবে আজকাল আমরা দেখেছি যে আমার, যেরকম উনি বললেন যে আমি একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, এবং ডেফিনেটলি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং যারা ফিজিশিয়ানস আছেন, আমার যারা আক্ষরিক অর্থে ডাক্তার বন্ধুরা আছেন, তারা অনেক সময় আমাকে বলেন যে লোকে আজকাল যে কোনো মেডিসিনই তো বিভিন্ন রকমভাবে ইন্টারনেটে পেয়ে যায় এবং জ্বর সর্দি কাশি যা কিছু কাউকে না জিজ্ঞেস করেই সেগুলো খেয়ে ফেলে। এবং অনেক সময়তে দেখেছি অনেক জায়গাতে মানুষ স্টেরয়েডের ইনজেকশন নিচ্ছেন কোনো ডাক্তারবাবু, কোনো এমবিবিএস ডাক্তারবাবুর সাথে পরামর্শ না করে, এবং সবচেয়ে বড় কথা যে মানুষটা কোনো স্টেরয়েড ওষুধও খাচ্ছেন তার সঙ্গে পরামর্শ না করে, এবং এটা কিন্তু একটা সমূহ বিপদ ডেকে আনে। ঠিক এই প্রভাব চলে এসছে আমাদের ক্লিনিক্যাল ডায়েটেটিক্সের ক্ষেত্রেও। যেরকমভাবে উনি বলছিলেন যে ইচ্ছে করলেই চপ মুড়ি খেয়ে নিচ্ছি, ইচ্ছে করলেই চপ খেয়ে নিচ্ছি, বা ইচ্ছে করলেই বেগুনি খেয়ে নিচ্ছি, বা তেলে ভাজা খেয়ে নিচ্ছি, সেটা তো রয়েইছে। হ্যাঁ, যেরকম আমাদের মানে মাননীয় মুখ্যমন্ত্রী, আমি তাকে প্রণাম জানিয়ে বলি যে তিনি মুড়ি খেতে ভালোবাসেন এবং মুড়ি খেতে আমিও ভালোবাসি, সকলেই মুড়ি খেতে ভালোবাসেন, সেটা প্রশ্ন নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মুড়ি খেতে ভালোবাসে না, অনেকে আবার পাফড রাইস খেতে পাফড রাইস খেতে ভালোবাসে। হ্যাঁ, আমি এই উনি আমার ক্লুটা ধরিয়ে দিলেন। প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে অনেকে ব্যবসায়িক জগৎ ভাবে না অনেক কিছুর মানে কি বলবো, একটা ইন্টেনশনালি একটা অ্যাডাল্টারেটের শিকার আমরা হয়ে পড়ছে এবং সেটা কিন্তু আমরা অজ্ঞাত বশতই হয়ে যাচ্ছি। সেই সমস্যাটা হচ্ছে কিরকম ভাবে মুড়ি খেতে আমরা ভালোবাসি, কিন্তু সেই মুড়িটাকে যদি আমরা অতিরিক্ত ইউরিয়া দিয়ে সেই মুড়িটাকে ভাজি, ইউরিয়ার মাত্রা কিন্তু শরীরে বাড়তে শুরু করবে এবং যেই মুহূর্তে অতিরিক্ত ইউরিয়া আমাদের ক্ষেত্রে আমরা পাবো, সেই মুড়িটা কিন্তু আমরা কখনোই কিন্তু আমাদের কিডনির স্বাস্থ্যের জন্য কিন্তু আদর্শ হিসাবে ধরবো না। ফলে যারা কিডনির সমস্যায় ভুগছেন, একাধিক সমস্যায় ভুগছেন, এই উনি বলছিলেন যে ডায়াবেটিস এডুকেটর, অর্থাৎ ডায়াবেটিস এডুকেটর হিসেবে আমার এবং আমার অনেক স্টুডেন্টস আছে, তাদেরকে একটাই বলার উদ্দেশ্য যে মানুষকে প্রপারলি এডুকেট করা থ্রু দ্য ডায়েটেটিক্স এবং থ্রু দ্য লাইফস্টাইল কাউন্সিলিং। এই যে কাউন্সিলিং পার্টটা, হয়তো আমি একটা কাজ করছি, আমি তো রাতারাতি সেই কাজটাকে বদলে ফেলতে পারবো না, আমার কিছু বিহেভিয়ারাল অ্যাপ্রোচেস থাকে এবং সেইটা আমি কতটা নিতে পারছি, সেইটার ইতিবাচক দিকগুলো বা পজিটিভ দিকগুলো সেটাকে কাউন্সিলিং এর মারফত আসে। যেরকম একজন সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট যিনি ভাবে কাউন্সিলিং করেন, এবং সে একই রকম ভাবে কিন্তু অনেকটা সাইকোলজির পার্টও কিন্তু একজন ক্লিনিক্যাল ডায়েটেটিক্সকে বা ডাক্তারবাবুকে বা ফিজিশিয়ানসকেও কিন্তু বর্তায়, এবং সময় বিশেষে কম বেশি তার সময়সীমা আছে, কিন্তু বর্তায়। সেই জন্য ভাবে এই পাফড রাইস, অর্থাৎ যে মুড়িটা ইউরিয়া দিয়ে ভাজা, সেটা কিন্তু আমাদের কখনোই কাঙ্ক্ষিত বা কাম্য নয়। যে মুড়িটা আমাদের গ্রামে গঞ্জে মানুষটা চাল ভাজা করে আমরা করছি, অর্থাৎ লালচে চালের মুড়ি, সেই মুড়িটাই কিন্তু আমরা, সেই মুড়ি কিন্তু আমরা খেতে পারি তার সঙ্গে অঙ্কুরিত ছোলা সহযোগে, শশা সহযোগে, বা একটুখানি কেউ পেঁয়াজ দিলেন বা কেউ লেবু দিলেন, খান না একটা বিকালের টিফিন। দেখুন, মানুষের যে খাবার, এই খাবার কিন্তু মানুষের একটা মানে সবকিছুই খাবারের জন্য। কেন মানুষ কাজ করছে বলে খেতে পাবো না, খেতে পাবো না, অর্থাৎ খাবার, খাবার, বাসস্থান এবং পরনের পোশাক, এগুলোর জন্যই তো মানুষ উপার্জন করে, ইনকাম করে। বাকি তো সেগুলো ফ্যাশন। মানে কারোর কাছে হয়তো আইফোন আছে, সেটা ফ্যাশন, কারোর কাছে একটা মানে প্রচুর দামি গাড়ি আছে, সেটা ফ্যাশন, কিন্তু খাবার, বস্ত্র, বাসস্থান এগুলোই মানুষের একটা উপজীব্য জিনিস আর কি, রুটি কাপড়া মাকান। তো সেইগুলো খুব দরকার, এবং সেগুলোর জন্য যদি আমরা সঠিক খাবারটা না খেতে পারি, সঠিক খাবারটা যদি না আমরা কোনো রকম ভাবে সেটাকে জানতে পারি, জানানোর জন্যই তো আমরা রয়েছি। তো সেটা কিন্তু খুব জরুরি। আপনারা অবশ্যই আপনাদের যিনি আপনাদের পরিচিত ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানস আছেন, তার সাথে কথা বলে নিয়ে একটা ডায়েট ঠিক করুন, কি করতে হবে তার থেকে তারা আপনারা জানতে পারেন। এটাই হচ্ছে আসল কথা। আসলে মুশকিল হচ্ছে আমরা এখন একদম শুরুই করলেন যেটা দিয়ে, যে আমরা সব জানতা হয়ে গেছি। তো মানে আমরা সব জানতা হয়েছি, আমাদের সার্চ ইঞ্জিনগুলো সব জানতা হয়েছে, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব জানতা হয়েছে, সবই জেনে বসে আছি আর কি। তার জন্য বিশেষজ্ঞের কোনো পরামর্শ নেওয়ার দরকার পড়ে না। ওভার দ্য কাউন্টার কোনো ওষুধ খেয়ে ফেললাম কিংবা নিজের ইচ্ছা মতন খাবার দাবার খেয়ে ফেললাম, ও কিছু হবে না, এই কথাটা প্রায়শই শুনতে পাওয়া যায় অনেক সিরিয়াস রোগী তাঁদের মুখেও।
আমি একটুখানি মানে এই জায়গাটা থেকে বেরিয়ে এসে আমি আরেকটা দিকে একটুখানি যেতে চাইছি, সেটা হচ্ছে যে আমাদের কিছু ভুল ধারণা আছে। সেটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে, ছোটদের ক্ষেত্রে বারে বারে খা, হুম, না হলে শরীরে গতি লাগবে কি করে। হুম, কিংবা কোনো বাবা মা হয়তো বলেন যে 3 বার ভালো করে খেতে হবে, তাহলে ওই বারে বারে খেয়ে ঠুকরে ঠুকরে খেয়ে কিছু হবে না, 3 বার ভালো করে খাও, হুম, তাহলেই তোমার শরীরে গতি লাগবে। এই গতি লাগার বিষয়টা তো রিলেটিভ। হুম, কেউ অতিরিক্ত মোটা সোটা করতে নিজের ছেলে মেয়েকে ভালোবাসবেন, কেউ হয়তো ভাববেন যে চিপচিপে একটু দৌড়ুক, একটু খেলুক, একটু ফুটবল খেলতে যাক বিকেল বেলায়। এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কিরকম দেখেন এই মুহূর্তে এই সময়ের বাবা মায়েদের মধ্যে? একদমই তাই। যেরকম আমার হসপিটালে বলুন বা আমার ক্লিনিকে বলুন, অনেক বাবা মাই আসেন। এবার বাবা মারা তো হয়তো আমার মতোই বাবা মা, মানে আমার বয়সী বাবা মা, যারা ছোট ছোট ছেলেদের বাবা মারা আসেন আর কি। তো সেরকম ভাবে তাদের মধ্যে তারা তো ডেফিনেটলি অ্যাডভান্সড, মানে আমরা একটু প্রোগ্রেসিভ নিজেদেরকে বলি, দাবি করি। কতটা প্রোগ্রেসিভ আমি অন্তত জানি না, হয়তো বাকিরা হয়তো খুব প্রোগ্রেসিভ। তো সেই জায়গা থেকে তাদের একটা ধারণা হচ্ছে যে যে প্রচুর পরিমাণে যদি আমরা বাচ্চাকে ফাস্ট ফুড খাওয়াই, আর্টিফিশিয়াল ড্রিঙ্কগুলো কিনে কিনে খাওয়াই, তাহলে বাচ্চার হেলদি হবে। আর এই হেলদির সংজ্ঞাটা মানে হচ্ছে যে বাচ্চা বেশ একটু গলু পলু হবে, বেশ মোটা সোটা হবে। মানে ছোটবেলাতে আমিও বেশ মোটা সোটা ছিলাম, জানি না আমার বাবা মা কি ভাবতেন সে তখন। কিন্তু সেই জিনিসটা কিন্তু এখন রয়ে গিয়েছে, এবং সেটা কিন্তু এখনকার যে প্রোগ্রেশন, সেই জায়গাতে কিন্তু সেটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তার কারণটা হচ্ছে যে আমরা দেখেছি যে জুভেনাইল ডায়াবেটিস বলুন বা জুভেনাইল কার্ডিওভাস্কুলার সমস্যা বলুন বা থাইরয়েড, জুভেনাইল থাইরয়েড বলুন এবং জুভেনাইল ওবিসিটি বলুন, এগুলোর কিন্তু অনেক মাত্রা অনেক বেড়ে গিয়েছে। এবং সেগুলো আগে আমরা বলতাম 40 অবধি যা খুশি খাবার দাবার খেয়ে নিক, 40-এর পর থেকে তখন হ্রাস টানা যাবে। কিন্তু আমাদের একাধিক ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে অনেক ইয়াং বয়সী যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস, 20 বছর, 22 বছর, 30 বছরে কিন্তু আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। কারোর হার্ট অ্যাটাক হচ্ছে, কারোর হয়তো মানে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার হচ্ছে, কারোর একাধিক সমস্যা হচ্ছে, তার কিন্তু আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। সুতরাং ছোটবেলা থেকেই আমাদের বাচ্চাদেরকে তৈরি করতে হবে এরকমভাবে, সবকিছু আমরা খাবো, ডেফিনেটলি খাবো, কিন্তু খাবারের যে প্যাটার্ন, অর্থাৎ কিছু নিয়মাকানুন আমাদের মেনে চলতে হবে। আমি একটু কিছু নিয়মাকানুন বলি। যখন ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা ফার্স্ট বলি থাকি হচ্ছে যে চুজ হেলদি ফুড। একটা কথা মাথায় রাখতে হবে, সব বাবা মা যারা দেখছেন তাদেরকে সবাইকে উদ্দেশ্য করে বলছি যে ছোটদের বাচ্চাদের কিন্তু পিকটোরিয়াল এফেক্টটা খুব ভালো বোঝে। আর ছোট থেকে চিনিয়ে দেওয়া যে প্যাকেট নুডলস বা বাইরের সামোসা, কচুরি, ভাজাভুজি, এগুলো কিন্তু ভালো জিনিস নয়। রেড ক্রস দিয়ে দেওয়া, একটু আমাদের যেগুলো বাংলার সবজি, বাংলার ভেজিটেবলস, যেগুলো আমাদের বাংলার চাষি ভাইরা করছেন। দেখুন, অর্গ্যানিক টার্মটা হয়তো এখন আমরা বেশি করে শুনছি, তাহলে কি আমাদের ছোটবেলায় বা সন্তানদের ছোটবেলাতে কি অর্গ্যানিক ছিল না? তখন কি চাষি ছিলেন না আমাদের বাংলার? সবাই তো ছিলেন। সুতরাং এই চাষি ভাইরা সব সময়তেই খাবার কিন্তু ক্রপ করছে, তৈরি করছে, সুতরাং সবটাই কিন্তু অর্গ্যানিক। সুতরাং অর্গ্যানিক, ইনঅর্গ্যানিক কিছু কিছু মার্কেটিং গিমিকে কিন্তু আমরা যাব না। আমরা যে খাবার দাবারগুলো পাচ্ছি সেগুলোকে আমরা হেলদি ফুড বলবো। বেশি ময়দার খাবার না খাইয়ে একটু আটার খাবার দাবার খাওয়া, বেশি পোশাক চলিত যে খাবার দাবারগুলো না খেয়ে ঘরোয়া খাবার দাবার খাওয়া। যেরকম আমারই কিছু নেফিউজ আছে বা কিছু নিজ আছে, বলে যে আমি কিউই খাবো, আমি স্ট্রবেরি খাবো, আমি ব্লুবেরি খাবো, আমি ব্ল্যাকবেরি খাবো, এইসব বলে। কেন বলে? বাবা মা নিশ্চয় সেটা নিয়ে আলোচনা করছেন। একটা কথা মাথায় রাখতে হবে, সোশ্যাল নেটওয়ার্কিং চলছে। মাথায় রাখতে হবে যে আমি একটা কিছুদিন আগে একটা সেমিনারে বাজেট ফুড নিয়ে একটা কথা বলেছিলাম, যে বাজেট নিয়ে কি করে আমরা খাবার দাবার তৈরি করব। আমরা কেন যেগুলো মানে পাশ্চাত্য দেশের খাবার দাবারগুলো, কিউই বলুন বা স্ট্রবেরি বলুন, ব্ল্যাকবেরি বলুন, উলফবেরি বলুন, ড্রাগন ফ্রুট বলুন, বা আপনার রাসবেরি বলুন বা ব্লুবেরি বলুন, এগুলোকে বেশি জোর দেব। কেন দেব? আজকাল বিভিন্ন শপিং মলে আমি জানি এগুলো পাওয়া যায়, কিন্তু আমাদের এখানের যে পেঁপে বলুন বা লাউ বলুন বা কুমড়ো বলুন বা ঝিঙে বলুন, যে তৈরি এখানে পাওয়া যাচ্ছে, তার যে পুষ্টিগত গুণ, দীর্ঘদিন ধরে ফ্লাইটে বা ট্রাভেল করে আসার, তার পুষ্টিগত গুণ তো এক থাকবে না। একদম। একটা গাছ থেকে পাড়া পাকা পেঁপে বা একটা পেয়ারা কখনোই তো সেটা আমাদের
মানে পাশ্চাত্য দেশের মতো স্ট্রবেরি ব্লুবেরির মতো সেই একই রকম নিউট্রিয়েন্টস হতে পারে না, সেটা অনেক বেশি গুণ হবে। অনুরূপভাবে আমার প্রচুর পরিচিত আমার আত্মীয়স্বজন যারা বাইরে থাকেন, তারা একই রকম ভাবে পটল ঝিঙেকে ওখানে মিস করেন। তাদের প্রতি জুকিনি ওখানে পাওয়া যায়, ব্রকলি বেশি পাওয়া যায়, খাল বেশি পাওয়া যায়, সেগুলো নিয়ে চর্চা করেন। সুতরাং আমি বলছি না যে খাবো না, আমি অনেক সময়তে খাই, কিন্তু ওগুলোর মাত্রা কম। ওগুলো হয়তো আমাদের জন্য ইনসেনটিভস, কিন্তু ওগুলোই আমাদের ডেলি ডায়েটে হতে পারে না। একদম যেটা আপনি এক্ষুনি বললেন যে 3 বেলা খাওয়ার, হ্যাঁ একদমই তাই। আমরা একটা ছোটবেলায় কথা পড়েইছিলাম যে ইউর ব্রেকফাস্ট ইজ লাইক ইউর এম্পায়ার, লাঞ্চ লাইক আ কিং, ডিনার লাইক আ পপার। মানে কি, ব্রেকফাস্টটা আমরা একদম সম্রাট সম্রাজ্ঞীর মতো করে খাবো, অনেক বেশি পরিমাণে খাবো। অবশ্যই ছোট বাচ্চাদেরকে তৈরি করতে হবে সেভাবেই। তার বৈজ্ঞানিক ভিত্তিটা হচ্ছে যে ক্রোনো নিউট্রিশন, বায়োলজিক্যাল ক্লক তখনই বেশি করে শুরু হয় যখন সূর্য ওঠে, লাইটে ওঠে। ব্রেকফাস্টটা ভালো হলো, পরে লাঞ্চে গেলাম, একটু মডারেট ওয়েতে খেলাম, তারপরে ডিনারে অন্ধকার, ডিনারে তো সূর্যের কোনো গল্প নেই, চাঁদের হয়তো গল্প আছে, চাঁদের গান মনে পড়ে যাবে, কিন্তু ডিনারটা কিন্তু লাইট করব। সেটা না করে বাচ্চাদেরকে ডিনারে অতিরিক্ত খাবার দাবার খাওয়ানো হয়, উল্টোটা হয়, এবং সেই বাচ্চার সেই অ্যাসিমিলেশনটা করতে পারে না। রাত্রিরে গিয়ে তার পিডিয়াট্রিশিয়ানকে ফোন করে, প্রচন্ড বুকে ব্যথা করছে, বাচ্চা বমি করে ফেলছে বা ডায়রিয়া হচ্ছে, এই সমস্যাগুলো হচ্ছে। সুতরাং 3 বেলা যে আদর্শ খাবার তো বললামই, তার মধ্যে আমরা রাখি ইন্টারমিডিয়েট কিছু খাবার দাবার, যেগুলোতে জল তো একটা আছেই, তার সঙ্গে সঙ্গে ফল, যে ফলগুলো এতক্ষণ বলছিলাম সেটাকে একটুখানি কেটে ধুয়ে ভালো করে খাওয়া। পোশাক চলতি ফ্রুট জুস অনেক ব্র্যান্ড বাজারে বিক্রি করেছে, হয়তো ব্র্যান্ডের লোকেরা আমাকে মারবে। পোশাক চলতি বাজারের ব্র্যান্ডের জুস আমরা খাবো, আমি আবারও বললাম সেগুলো ইনসেনটিভস। ডেলি ডায়েটের মধ্যে যে হ্যাবিটটা তৈরি করব, সেগুলোর মধ্যে কিন্তু সেগুলো রাখা চলবে না। আর হচ্ছে যে ইভিনিং এর দিকে আজকাল বাচ্চারা না ভীষণ ওই মোবাইল গেমসের প্রতি অ্যাডিক্টেড হয়ে গিয়েছে। আমাদের সময় ছোটবেলাতে বিকালবেলা হলে আমার মা তো মনে হয় আমাকে একটা ফুটবল, আমি যদি একটু গোল্লা ছিলাম বলে ওয়েট কমানোর ব্যাপারে খুব নজর দিয়েছিলেন বলে আমাকে একটা ফুটবল ক্যাম্পে ভর্তি করে দিয়েছিলেন। ফলে আমি ইভিনিং হলেই ফুটবল খেলা বা ব্যাডমিন্টন খেলা বা ক্রিকেট খেলার জন্য থাকতাম। এখন তো প্রথমত ভাবে মাঠ খুব কম খুঁজে পাওয়া যায়, আউটডোর গেমসটা অনেক কমে যাচ্ছে, কিন্তু বাচ্চাদেরকে একটুখানি, এখন তো অনেক অ্যাক্টিভিটিও তো হচ্ছে, সেগুলোকে একটু জোর দিতে হবে। ফ্যামিলি টেবিলে বসে খাবার দাবার অভ্যেস করা, ভালো করে চিবিয়ে খাওয়া, ডিসিপ্লিনের ওয়েতে খাওয়া। আমি টিভিতে একটা কার্টুন চালিয়ে দিলাম, বই দিয়ে দিলাম, কখনোই কিন্তু আপনার বাচ্চার লেপটিন, গ্রেলিন, ডিফারেন্ট যে হরমোনাল মেকানিজমসগুলো কিন্তু কাজ করবে না। ওই মেকানিক্যালি ও টিভি দেখবে বা ল্যাপটপ দেখবে বা একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেখানে ভিডিওগুলো হয় সেগুলো দেখবে, আর আপনি খাবার মানে পাতি বাংলায় বলতে গেলে মুখের মধ্যে ঠুসে দেবেন, জোর করে দেবেন, না খেতে পারলে তাকে মারবেন, শাসন করবেন। তার ফলটা কি হবে জানেন? বাচ্চা যেটুকুনি খাবার খেয়েছিল বমি করে তুলে ফেলবে। ফলে ওর যে নেট রেজাল্টটা কিন্তু আপনি পাবেন 0। সেই জন্য জোর করে খাবার দাবার ফোর্স ফিডিং করবেন না। ছোট বাচ্চা ছোটদের ফুলের মতো হয়, যেটুকুনি খাবার দাবার খাচ্ছে সেটুকুনি খাবার দাবার খাওয়ান। হ্যাঁ, বাচ্চা যখন খিদে পাবে তখন কিন্তু আপনি সিরিয়াল কম দেখে বাচ্চার খাবার দিকে জোর দেবেন। এবং আমার বাচ্চা ওই বাংলা বলতে না পারার মতো একদমই তো ওই ঝিঙে টিঙে খায় না, ও তো ভীষণ জুকিনি ভালোবাসে, ও স্ট্রবেরি ছা তো খাই না। আচ্ছা, আমি ওকে একটু খাল দিতে পারি, এগুলো না করে আমরা তো বাঙালি, আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু আগের মতো নেই। দিনকে দিন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ আরো বেশি করে গ্রো করছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে অনেক ভালো গ্রো করছে আমরা। তো সেগুলোর উপর জোর দিন, আমাদের ভালো বাংলায় অনেক সবজি, অনেক ভালো ফল পাওয়া যায়, সেগুলোর উপর জোর দিন, সেগুলো খাবান। বিদেশ থেকে খাবার দাবার যেগুলো আসছে সেগুলোকে স্ট্যাটাস গিভিং এ রাখুন, ছোট বাচ্চাকে সেগুলো দিলে কিন্তু আপনি যে কারণে দিচ্ছেন আইডিয়াল নিউট্রিয়েন্টস বা আমাদের অ্যান্টিঅক্সিডেন্টস সেগুলো কিন্তু পাবেন না। সুতরাং সেগুলোকে পেতে গেলে কিন্তু আমাদের এখানকার যেগুলো সবজি সেগুলোকে জোর, সুতরাং মাঝে মাঝে 7 দিন ছাড়া ডায়েটে একটু করলা, একটু ঝিঙে এগুলো অ্যাড করুন। তবেই কিন্তু এই যে নিয়মগুলো বললাম, এই নিয়মগুলো কিন্তু আমি নাম করব না, এটা কিন্তু বিদেশেরই একটা সংস্থার নিয়ম তৈরি করা, সেটা আমরা ফলো করছি, সেটাকে কিন্তু ফলো করতে হবে। একদম। আসলে আমরা তো মানে আমরা ছোটবেলা থেকে এই আম, কাঁঠাল, জামরুল, জাম এইসব খেয়ে, এই সময়টায় বর্ষার সময়টাতে প্রচুর ফল, আর সেই ফল খেলে ফলাফলটা বেশ ভালোই হয়। তবে যদি ওই যেটা বললেন অরিত্র, যে বিদেশি ফল সেটি ফল করছে যখন পেটের ভেতরে, তাতে কতটা উপকার হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু ওই যে স্ট্যাটাস সিম্বল, ওই স্ট্যাটাস সিম্বলের কথা ভেবেই আমরা
নানান রকম বিষয় করি টরি। আমি একটু এই দিকটা থেকে একটুখানি বেরিয়ে এসে আর একটা দুসরা পেহেলু সেই দিকটাতে আসতে চাইছি। পুরনো দূরদর্শনে একটা অত্যন্ত ভালো অনুষ্ঠান হতো এই নামেই, দুসরা পেহেলু নামে। তো আমি সেই দিকটাতে একটুখানি আসতে চাইছি, কারণ ডক্টর অরিত্র খাঁ শুধুমাত্র যে পুষ্টিবিদ বা এই বিষয়গুলো নিয়েই শুধুমাত্র চর্চা করেন তেমনটা নয় তো। সুরের সাধক তিনি, গানের সঙ্গে একটা ওতপ্রোত সম্পর্ক সেই শিশু বয়স থেকে। আমরা তো শিশুদের নিয়ে আলোচনা করছিলাম, শিশু বয়স থেকে গানটা ঠিক কিরকম ভাবে শুরু হয়েছিল? হ্যাঁ, এটার অনেক হিস্ট্রি আছে। প্রথমত বলে রাখি যে আজকে কিন্তু খালি গলায় একবার শুনবো একটু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথমে বলে রাখি যে আমার মা খুব ভালো গান করতে পারেন এবং আমার দিদিমা একটা স্কুলে পড়াতেন। আমার মায়ের থেকে গল্প শোনা আমার, মানে তিনি একটা স্কুলের টিচার ছিলেন এবং মা বলতেন, দিদিমা বলতেন, প্রেগনেন্সির সময় তুই বেশি বেশি করে গান গা, তাহলে ছোট বাচ্চা যে হবে সে কিন্তু খুব ভালো গলা হবে। হয়তো সুপারস্টিশন, সেই ব্যাপারে আমি যাচ্ছি না, কিন্তু আমার যখন জন্মের পর থেকেই আমার গানটা তো ছোটবেলা থেকেই, মানে না, গানটা কিছুটা ভগবানের গিফটেড, মানে কিছুটা হয়তো আমার গিফটেড এবং সেই গিফটটাকে চর্চা করা। ছোট থেকে তো পড়াশোনা এইসব নিয়ে আমার মনে হচ্ছে বৃত্তি পেতাম, আমি বৃত্তি পরীক্ষায় যাওয়া এবং স্কুলের পড়াশোনাতে বেশ রেজাল্ট একটা হওয়া, সেই ধরনের খুব একটা তখন শেখা টেখা সেরকম ভাবে হয়নি, যেটুকুনি মা করতেন সেইটুকুনি ভাবেই চলতো। তারপরের দিকে আমাকে গুরু অসীম কুমার বন্দ্যোপাধ্যায়, যিনি একসময়তে খুব ভালো আকাশবাণীতে গান করতেন, তার কাছে আমাকে ভর্তি করিয়ে দেওয়া হলো। সেটা বেশ অনেকটা বড় বয়সের দিকে গিয়ে, এবং সেখানে গিয়ে আমি তার কাছে অনেক রকমের গানের তালিম নিতাম, শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত এবং একাধিক নজরুল গীতি তিনি আমাকে শেখাতেন। এবং তিনি বাড়িতে এসে, মনে আছে, 100 টাকা উনি পারিশ্রমিক নিতেন আমাকে গান শেখানোর জন্য। বেশ অনেক বছর আগের কথা, কারণ এখন 100 টাকাতে তো কিছুই হয় না। তো সেরকম পারিশ্রমিক নিয়ে আমি গান শেখাতেন এবং ধরে ধরে আমাকে গান করানো এবং হারমোনিয়ামের সরগমগুলি আমাকে শেখাতেন। এবং তিনি আমাকে একটা কথা বলতেন, যে বাবু করে বলতেন, যে গান তুই এমন করে গাইবি বা গাওয়ার চেষ্টা করবি যে, আমরা তো ছবি আঁকি, আর আমি না খুব ভালো ছবি আঁকতে পারি না। আমার কাজিন সিস্টার বোন, ও খুব ভালো ছবি আঁকে। আমার একটা ভাইও আছে বিশ্বজিৎ বলে, ও খুব সুন্দর ছবি আঁকে, কিন্তু আমি অত ছবি আঁকতে ভালো পারি না। কিন্তু আমি গানটা করতাম ভালো বলে উনি বলতেন যে গানে সুর দিয়ে ছবি আঁকবে, তাহলে সেইটা ছবিটা যেন দর্শক, মানে যারা গানটা মানে শুনবে, তারা সেই ছবি আঁকাটাকে দেখতে পাবে। তারপরে আস্তে আস্তে বড় হতে হতে আমার খুব ইচ্ছা ছিল যে শ্রদ্ধেয় রমা মণ্ডল, তার কাছে গানে ভর্তি হওয়ার। মায়েরও খুব ইচ্ছা ছিল, কিন্তু রমাদি অনেক আগেই আমাদের ছেড়ে চলে যান। রমাদির যিনি দেওরের ছেলে, আমার সে বন্ধু ছিল অভিষেক, তো ছেড়ে চলে যান, ফলে রমাদিকে আমি আর পাইনি। তারপরে প্রমিতা মল্লিক, এবং অত্যন্ত জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং অনেক সিনিয়র মানুষ, তার তত্ত্বাবধানে আমি আসি এবং আমার মনে, আমি তাকে মাসি বলে ডাকি, প্রমিতা মাসি বলে ডাকি। মাসির কাছে আমি পরীক্ষা দিয়ে, আমাদের সময় বেশ অনেকজন পরীক্ষা দিয়েছিলেন, এবং আমি তার কাছে পরীক্ষা দিয়ে গানের তালিম দিয়ে তার কাছে গানে ভর্তি হই এবং আমি সিলেক্টেড হই। উনি বলেন যে আমার কিছু কিছু জিনিস একটুখানি উনি আমাকে শেখাবেন, বাকিটা মোটামুটি ঠিক আছে, দিয়ে উনি আমাকে সেই তত্ত্বাবধানটা তৈরি করা শুরু করেন। তার কাছে বেশ দীর্ঘ অনেক বছর ধরে আমি গানের চর্চা করতে থাকি এবং আমার ফ্যামিলির কিছু যোগাযোগের এবং কিছু ডাক্তার বন্ধুর যোগাযোগের সূত্রে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার যোগাযোগ হয় অনেক বছর আগে, এবং শ্রীরাধাদিকে আমি দিদি বলেই ডাকি, এবং তার কাছেও আমার গানের তালিম নেওয়া হয়। তিনি গান শেখান না কখনোই, কিন্তু তার কাছে ওই কিছু গান তুলিয়ে দাও বা আমাকে শিখিয়ে দাও, একটা মানে দিদির আড্ডা। মানে আজ সকালবেলা আমি বলছিলাম যে আমি হাইতে আসবো, ফোনে কথা হচ্ছিল আমার সঙ্গে, একটা অন্য কারণে ফোন করেছিলাম, তো তখন উনি আমাকে বললেন যে তুই গান গাইবি, তাহলে এরকম কিছু বর্ষার গান তাহলে করিস, আমাকে বললেন। তো সেইটা যে দিদির কাছে আসি, তো এত গুণী মানুষের আমি একটা, মানে কি বলবো, মানে সান্নিধ্যে আমি আসতে পেরেছি, আমি নিজেকে ধন্য বলে মনে করি তার জন্য আর কি। তো তারা আমাকে সেই গানটা শেখান এবং করি। যা হয় যে প্রফেশনের সূত্রে কখনোই আমাকে মেইন স্ট্রিমে কেউ গান করতে বলেননি, মানে আসতে বলেননি, বলেছেন গানের জগৎটা ওই সাইডে থাকবে এবং আমার যে মেডিকেল নিউট্রিশনের জগৎটা সেটা ওই থাকবে, প্রাধান্য পাবে এরকম ভাবে। কিন্তু আমার মনে হয় যে কোনো কোনো সময় আমাদের তো ব্রেনের একটা কিছু মানে গুড হরমোনস থাকে, যাকে আমরা সিরোটনিন, ডোপামাইন বলি। এই যে একটু বলছিলেন যে কেউ হয়তো আবেগের বশেই খেয়ে ফেলে, আমি তাকে ভীষণ ভালোবাসি, যে খেতে ভালোবাসে। মানে আমার ক্লিনিকে যারা আসেন, জানি যদি আমার পেশেন্টরা কেউ দেখেন, তারা আমার বন্ধু বেশি, পেশেন্ট কম, তাদেরকে সবাইকে আমি খেতে বলি, মানে কাউকে আমি নিরাশ করি না, মানে আমার রুমে এলে ডায়েটিশিয়ান নিরাশ করি না, এবং আমি বলি যে আপনার যে ডোপামাইন, সিরোটোনিনটা আপনার পছন্দের জিনিস সেটা হয়। সেই গানটা আমার খুব পছন্দের জিনিস। আমার মনে হয় যে গানটা, সাধনাটা, সেইটা চর্চাটা কিন্তু আমার কাজের ক্ষেত্রে, অর্থাৎ আমার যে অ্যাকচুয়াল যে মেডিকেল ওয়ার্কগুলো, তাকে অনেকটা বেশি আমাকে সাপোর্ট করে। মানে রবীন্দ্রনাথ তো আমাদের সব সময়তেই আমাদের সুখে, দুঃখে, আনন্দে, বিরহে সবেতেই রয়েছেন,
সেই রবীন্দ্রনাথ মনে হয় যেন সবকিছুকে আমাদের মানে কোনো কাজ করতে যাচ্ছি গান চালিয়ে দিলাম। ইনফ্যাক্ট আপনার এখানে আসার সময় তো মনে হয় আমি গাড়িতে বোধহয় বলে একটুখানি গান চালাতে, একটু গান শুনি, তো যে কোনো গান মানে গানটা যদি খুব মেলোডিয়াস হয়, মেলোডিটা তো খুব ইম্পর্টেন্ট। সবটাই তো 7টা সুরে বাঁধা, একদম। মানে সা থেকে সা, এই 7টা সুরে বাঁধা, এবং স্কেল সব চেঞ্জ হয় পাল্টা, এগুলো তো গানের এক একটা রকম নিয়ম, কিন্তু সেই সুরের তো সবটাই খেলা। মানে কেউ ভুল সুর করছে কিন্তু বলতে পারবেন না, হয়তো স্বরলিপিতে যে সুরটা আছে সেই সুরটা লাগালেন না, তিনি হয়তো কোমলের জায়গায় শুদ্ধ লাগালেন, পায়ের জায়গায় মা বলে ফেললেন, কিন্তু সুর তিনি লাগিয়েইছেন। ফলে ভুল সুর বলে কিছু হয় না, হয়তো সেই গানটার জন্য যে স্ট্রাকচার, একটা কাঠামো তৈরি করে দিয়েছেন, সেই কাঠামো থেকে হয়তো উনি বেরিয়ে গিয়েছেন। সুর আর বেসুর এই দুই হয়, আর বাকি আর কিছু হয় না। বাকি সুর হতে পারে, সেটা হতে পারে। আমি একটু অরিত্র মানে অন্য প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে প্রথমটা তো সবসময় মনে থাকে। হ্যাঁ হ্যাঁ, প্রমিতাদির কাছে প্রথম শেখা গানটা কি মনে আছে? প্রমিতাদের কাছে প্রথম, এই যে অনেক বছর আগে, তো আমার মনে আছে তোমার সুর শোনায় যে ঘুম ভাঙাও, এই গানটা আমি অডিশন দিয়েছিলাম ওনার কাছে। এবং যখন আমি মাসির কাছে গানটা অডিশন দিতে যাই, আমি তো কিছু কিছু গান ঠিক টিপিক্যাল রবীন্দ্রসঙ্গীত শিল্পীর কাছে তো গান শেখা ওই প্রমিতা মাসি প্রথম। ফলে আমি শুরু করেছিলাম যে প্রথম অন্তরা দিয়ে, উনি বেশ ধমক দিয়েছিলেন আমাকে, বলেছিলেন না প্রথম অন্তরা দিয়ে শুরু করবি না, সবসময় গানের সাই দিয়ে শুরু করতে হয়। অনেক জায়গায় দেখি এখন অনেক তো রকম ভাবে অনেকে গানের ইয়ে করেন, কিন্তু উনি যেহেতু একদম রাগারাগি করেন, এবং উনি তো একদম কি বলবো শান্তিনিকেতনের ঘরানার মানুষ, মানে একদম মানে অথেন্টিসিটি রবীন্দ্রসঙ্গীত যদি বলতে পারি, প্রমিতা মল্লিক ইজ ওয়ান অফ দেম। তো সেই জায়গা থেকে কিন্তু উনি আমাকে সেইগুলো গড়ে মেজে তৈরি করেছিলেন। আমার মনে হয় প্রথম গানটা দিনু শেষে রাঙা মুকুল, এরকম মনে পড়ছে আমার, ভুলও হতে পারে, হয়তো আমার গুরু ভাই বোনেরা আরো ভালো বলতে পারবেন। এই গানটা না আমার স্বরলিপি মনে পড়ছে না, আমি অন্য কোনো গান একটা আমি শোনাচ্ছি, যদি বর্ষাকালে, এটাও মাসি থেকেই শেখা, এবং এটা আমরা রবীন্দ্র সদন নিয়ে এটা আমরা প্রোগ্রামও করেছিলাম, আমি সেটাই একটুখানি দু লাইন শোনাচ্ছি। মধু গন্ধে ভরা মৃদু স্নিগ্ধ ছায়া নিপ কুঞ্জ তলে শ্যাম কান্তিময়ী কোন স্বপ্ন মায়া ফিরে বৃষ্টি জলে এ গন্ধে ভরা মধু গন্ধে ভরা। রবীন্দ্রনাথ সব সময়ের আমি একজন মানে আমার এক সিনিয়র দাদা, তিনি বলতেন যে তোমার মনে হবে কোনো একটা বিষয়, যে কোনো একটা বিষয় বলো, সেই বিষয়টা নিয়ে তুমি গান খুঁজছো বা তুমি লেখা খুঁজছো, তুমি একবার রবীন্দ্র রচনাগুলিটা ঘেঁটে দেখো, আছে। হ্যাঁ, আমার তো মনে হয় আমার মানে বন্দনা সিনহা মারা গেছেন, তাকেও মাসি বলে ডাকতাম। বন্দনা মাসি একটা কথা একবার বলেছিলেন মনে আছে, তিনি রবীন্দ্রসঙ্গীতে যথেষ্ট নাম করা একজন পুত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবমাল্যদা, হ্যাঁ ডিঙ্কুদা বলি আর কি। তো সেই বন্দনা মাসি একটা কথা বলেছিলেন যে গীতবিতানে যা আছে, মানে গীতায় যা আছে, হ্যাঁ গীতবিতানেও সেটা রয়েছে। যদি পড়া যায় গীতবিতানটা খুব ভালো করে, অতগুলো গান, সেগুলো দেখবি সমস্ত কিছু পাবি। শেষের দিকে কখন কিডনির সমস্যায় ভুগছিলেন, আমি ওনাকে ডায়েটের প্যাটার্নটা আমি ওনাকে দেখি, এবং তখন উনি কথাগুলো আমাকে বলতেন, খুব স্নেহ করতেন আমাকে, আমি তখন অনেকটাই ছোট, এবং আমাকে তখন এই কথাগুলো বলেছেন। এখন সত্যি তাই, দুঃখ হলে আনন্দ হলে যা কিছুর জন্য হোক না কেন ঠিক গান পেয়ে যাবো, এরকম ভাবে একই রকম ভাবে কোনো গান। এখন তো সোশ্যাল সাইটে আমরা গান পোস্টও করি, যেখানে পোস্ট করি হয়তো সেই গানটা দিলাম না, কিন্তু ওই গানের মতো কোনো অন্য একটা গান সেখানে কিন্তু আমি সেই দেখি, তার কথাগুলো বেশ একই রকম ভাবে মিলে যাচ্ছে, এবং এত সুন্দর করে উনি বলেছেন যে নিবেদন, গানটা তো একটা নিবেদন, সেই নিবেদনটা যে কত সুন্দর, এবং তা যদি আমরা ইন্টারপ্রিটেট করতে চাই, তা যদি আমরা সম্প্রসারণ করতে চাই, তার অনেক রকম ভাবে কিন্তু তার একটা আমরা মানে তার মানে শেষ হবে না, বলে না যে শেষ হয়েও হইল না শেষ, বা শেষ নাহি যে শেষ কথা কে বলবে, মানে সেইগুলো মানে রবীন্দ্রনাথের গানের মধ্যে মানে সেই যে কি বলবো টেম্পোটা বা সেই যে মেলোডিটা, আমার মনে হয় না অন্য কোনো গানের মধ্যে সেই পাওয়া যায়। এবং রবীন্দ্রনাথের গান
মানে যে জানে না সে এটা কি রবীন্দ্রসঙ্গীত বাজছে বা রবীন্দ্রসঙ্গীত চলছে সে কিন্তু বলে দেবে। মানে আমি অনেক চ্যানেলে রবীন্দ্রনাথের গান আমি গাই, তারা অনুষ্ঠান করেন সকালবেলার দিকটাতে আর কি। তো দেখেছি যে কি সুন্দরভাবে প্রত্যেকটা গান মানে দেখেছি। মানে আমি এটা একটুখানি দেখেছি আমাদের আর কি। দর্শকদের বলতে চাইবো যে ডায়েটিশিয়ান হিসেবে বা পুষ্টিবিদ হিসেবে কিংবা ডায়াবেটিস সে কি কি খাওয়া দরকার এই সব বিষয়ে যেমন দেখতে পাবেন আপনারা ডক্টর অরিত্র খাঁকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কিন্তু তাকে গান গাইতেও দেখা যায়। সুতরাং আমি এটাই প্রথমে বলেছিলাম যে পরিচয়টা পুরোপুরি দেওয়া হয়ে ওঠে না। একজন মানুষের পরিচয় কি আর কয়েক মিনিটের মধ্যে দেওয়া সম্ভব হয়? অরিত্রর সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক, দীর্ঘদিন ধরে হাই নিউজের সঙ্গে তার সম্পর্ক, আর সেই সূত্র ধরেই আজকে তাকে একদম সরাসরি মুখোমুখি পেয়ে গিয়েছি এবং সেই সময়ে জেনে নিচ্ছি নানান কথা। আমি আরেকটা কথা একটুখানি অরিত্র জিজ্ঞেস করতে চাইব, সেটা হচ্ছে যে এই সময় আমরা নানান রকম গান শুনছি, হ্যাঁ হ্যাঁ আমরা বিভিন্ন রকম গান কিংবা গানের এক্সপেরিমেন্ট, রবীন্দ্রনাথের গানেরও নানান রকম এক্সপেরিমেন্ট আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন সিনেমাতে ব্যবহার করা হচ্ছে রবীন্দ্রনাথের গান। এই এক্সপেরিমেন্টটাকে কেমন ভাবে নেন? ভালো লাগে শুনতে? আমার মনে হয় যে কোনো কিছু নিয়ে, এই যে আমি কিছুদিন আগে একটা জায়গাতে প্রোগ্রাম করলাম যে রবীন্দ্রনাথ অ্যান্ড মডার্নিজম, আধুনিকতা এবং রবীন্দ্রনাথ, ঠিক আছে? সেই জায়গায় গিয়ে আমার একটাই প্রশ্ন হচ্ছে যে রবীন্দ্রনাথের গানের তার যে স্বরলিপিগুলো আছে সেগুলো কোনোটা হয়তো ইন্দিরা দেবী চৌধুরী রানী, কোনোগুলো হয়তো শান্তিদেব ঘোষ বা আরও যারা প্রতিযোগিতা রয়েছেন, দীনেন্দ্রনাথ ঠাকুর, তারা কিন্তু তৈরি করে দিয়েছেন। ফলে আমি মাসির কথা ধরেই আবার বলি যে মাসি একটা কথা বলতেন যে প্রত্যেকটা গানগুলো বা বলেন যে এগুলোর কিন্তু কাঠামো, অর্থাৎ এগুলো হচ্ছে কাঠামো তৈরি করা, স্বরলিপি হচ্ছে একটা কাঠামো। আমি কোন জায়গায় গান করতে গেলে যদি স্বরলিপিটা পড়ে আসি তাহলে কোনো দর্শকের কিন্তু বা শ্রোতার কিন্তু নাও ভালো লাগতে পারে। আমি যদি গানটা পরীক্ষা দিচ্ছি, আমার সামনে যারা বসে আছেন তারা সবাই গানের জগতের দিকপাল সমস্ত লোক, তারা হয়তো সেই গানটা বুঝবেন, হ্যাঁ আমি হয়তো 2 মাত্রার জায়গায় ঠিক করেছি, বা তাল ষষ্ঠী আমি ঠিক করেছি, বা 3 মাত্রা আমি ঠিক করেছি, বা আমি হয়তো কাহার বা ঠিক করেছি, বা দাদরা ঠিক করেছি, বা ঝাঁপ তাল ঠিক করেছি, তারা বুঝবেন। কিন্তু সেই গানের মধ্যে যদি কোনো প্রাণ না থাকলো, সেই আবেদন না থাকলো, সেই মেলোডি আমি না পেলাম, সেটাতে কিন্তু কখনোই সেটা সম্ভব নয়। শ্রীরাধাদি, আমি আবার দিদির কথা বলি, একটা কথাই বলি, দিদির কথা বলি, দিদির গলা, মানে আমি তো, আমার কাছে তো সাক্ষাৎ মা সরস্বতী ছাড়া আমি দিদিকে কিছু ভাবি না। আমি তাকেও বলি, আমাকে বকুনি দেয়, বকে ভীষণ, আমাকে বকে, আমি বলি তুমি বকলেও ভালো লাগে, যত খুশি বকো আমাকে। তো আমাকে ভীষণ মানে একটা স্নেহের, মানে আমাকে অত্যন্ত স্নেহ করেন আর কি, মানে ফোন করলে 1 ঘন্টার বেশি ছাড়ে না। মানে আমি সেটা আমার ভাই বিশ্বজিৎকেও বলছিলাম আজ সকালবেলা। তো সেই ব্যাপার, তো দিদির একটা কথা বলেন যে গানটা হবে সেই রকম। আবার কিছু কিছু জায়গাতে আমি এইটা কাউকে ছোট না করে বলছি, ম্যানারিজম মানে হয়তো রবীন্দ্রসঙ্গীতের কিছু জায়গাতে আমি দেখেছি যে কোনো জায়গাতে কিছু ম্যানারিজম হয়তো রয়ে গিয়েছে, যেগুলো হয়তো আমরা হয়তো কিছু জায়গাতে সেই ম্যানারিজমটা আমাদের না করলেও আমরা করে ফেলতে পারি, কিন্তু কোনো জায়গাতে সেই ম্যানারিজমের কিন্তু কোনো ছোঁয়া আমরা সেভাবে কিন্তু পাইনি, যে ওই রকম ভাবেই আমায় গানটা করতে হবে বা বিকৃত করেই আমায় করতে হবে, তার তো কোনো রকম নেই। আমি যদি গানটা সুর, তাল, ছন্দ এবং তার মাত্রাগুলোকে ঠিক রেখে, সঠিক রেখে যদি সেটাকে পরিবেশন করতে পারি শ্রোতার উপযোগী করে, সুন্দর করে, তাতে কোনো দোষ নেই। এটা হলো এক ধরনের, আমি মডার্নিজমের কথা বললাম। আর এক ধরনের মডার্নিজম হচ্ছে সেই গানের ছন্দ পাল্টে দিল, সেই গানের সুর বদলে দিল, সেই গানের মধ্যে কিছু আবার আলাদা করে ওয়ার্ড অ্যাড করে দিল এবং সেগুলোকে নিয়ে পোস্ট করলো। সেটার মানে কাঠুরে লৌহ কপাট, সেটা আমি তাদের যে ডিরেক্টর এটা করেছেন বা যারা করেছেন সে সমস্ত বলার ধৃষ্টতা আমার নেই, কিন্তু আমি একজন খুব সাধারণ মানুষ হয়ে, সাধারণ নাগরিক হয়ে কোনো জায়গায় মনে হয় আমাদের একটুখানি এটা বাদে। কেন কি সেটা কখনো সংযত হওয়া বোধহয় দরকার যে আমি যেটা করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে গান বাজনা প্রফেশনালিজম তো আছেই, সেটাকে খুব বেশি ব্যবসায়িক ওয়েতে করতে গিয়ে তার যে অ্যাকচুয়াল এই যে পঞ্চকবি বা গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল, হ্যাঁ ডিএল রয়ের গান বা দ্বিজেন্দ্রলাল রয়ের গান বা আমাদের অতুল প্রসাদের গান, হ্যাঁ এগুলো তো সমস্ত আমাদের কি বলবো মানে, হ্যাঁ রজনীকান্ত সেন, পঞ্চকবির মানে একদম, মানে সেগুলো একদম খুব মানে তাবড় ওস্তাদ, তাবড় সমস্ত, মানে কি বলবো সেইদের গান নিয়ে আমার মনে হয় না আমি কোনো মানুষ
সেটা কোনো পরিবর্তন করতে পারবো। তো সেই পরিবর্তনটা আমার মনে হয় না কখনোই সেটা কাঙ্ক্ষিত, এবং আমাদের এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা কথা মাথায় রাখতে হবে, সেটাকে আমরা ঠিকঠাক করে সেটাকে পরিবেশন করছি কিনা। আমার গানের গলার ভয়েস কারুর হতে পারে খুব চড়া হতে পারে, কারুর হতে পারে খুব, হয়তো আমার যেটা ডি শার্প, কারুর সেটা সি, কারুর সেটা এ, কারুর সেটা বি, একাধিক রকমভাবে তার গলার সঙ্গে যেটা যায় সে সেটা পরিবেশন করতে পারে। কিন্তু গান নিয়ে সেরকমভাবে তার একটা মানে খুব এক্সপেরিয়েন্স যেটা লোকে কানে লাগছে, এবং যে খুব সাধারণ মানুষ সেও শুনে বলছেন আচ্ছা এই গানটা তো এরকম ভাবে শুনিনি, এই গানটা কি করে এরকম ভাবে হলো আর কি। ইচ্ছা করে হ্যাঁ, জোর মানে করে জোর প্রতিষ্ঠান করে। বানানো। আর একটা কথা আমি দেখেছি যে মানুষের তাদের খুব ভাইরাল হওয়ার শখ থাকে, যে হ্যাঁ, আমি কিছু ভুল কিছু ইদানিং করেও খুব শখ। সেইটা কিন্তু আমার মনে হয় যে একটা মানে কিছু এপিজে আব্দুল কালামের কোট আমার মনে পড়ছে না এই মুহূর্তে, যে ভালো করে যাও, মানুষের ভালো কাজ করে যাও। আপনি যে বললেন না এক্ষুনি যে হাই নিউজের সঙ্গে অডিটর সঙ্গে আমার সম্পর্ক, আজকে হাই নিউজ আছে বলে তাই আজকে যদি আপনি যে কোনো জায়গায় থাকেন আমার সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। আজকে একাধিক লোকের সঙ্গে আমার বাইরে দেখা হলো, তাদের সঙ্গে অন্য চ্যানেলে আমার সঙ্গে কথা হতো। একটা এপিজে আব্দুল কালাম বলতেন একটা কথা, আমি কথাটা এক্স্যাক্টলি মনে করতে পারছি না, কিন্তু কথাটার যে মানেটা আমি বুঝেছি যে তোমার জব হয়তো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তোমার পিপল কানেক্টিভিটি উইল নেভার চেঞ্জ। মানুষের সঙ্গে মানুষের যে সখ্যতা, তার যে কানেক্টিভিটি, ইট উইল রিমেইন ফর এভার। এটা কখনোই চেঞ্জ হবে না, এটুকুই থাকবে। তুমি সে যে তুমি এক্স কোম্পানিতে আছো, ওয়াই কোম্পানিতে আছো, জেড কোম্পানিতে আছো, কি ফারাক পড়ে? মানুষের সঙ্গে মানুষের যে আত্মার সম্পর্ক, আত্মীয় তাকেই তো আমরা বলি, সেটাই কিন্তু রয়ে যাবে। আসলে বাসের পেছনে লেখা থাকে আপনার ব্যবহারই আপনার পরিচয়, নিশ্চয়ই। কিন্তু ওই কথাটা আর আমরা ততটা মূল্য দিয়ে ভাবি না আর কি। সেই তো আমি অরিত্র আজকের আড্ডা তো শেষ করতে হবে একদম মুখোমুখি। শেষ করবার সময় তোমার আপনার প্রিয় আমরা কিছু কথা তুমি আপনি করে গুলিয়ে ফেলি, কিন্তু আমরা সবাই তো বন্ধুর মতো, আমার সঙ্গে তুমিরই সম্পর্ক। পোশাক চলতি জায়গায় আমাদের আপনি করে একটা আলাদা করে কোট চাপাতে হয়, যেটা খুশি। একদমই। আমি একটুখানি একদম শেষে একটা গান শুনতে চাইবো, একটু গানটা দিয়ে শেষ করব আজকের আড্ডা। অরিত্রকে অনেক অনেক ধন্যবাদ। ডক্টর অরিত্র খাঁ বলে না, অরিত্র আমার কাছে একদম একদমই তাই। এবং ডক্টরেট বা এগুলো সে তো মানুষের প্রাপ্তি, কিন্তু মানুষের যে যোগাযোগ, তাতে কে ডাক্তার, কে শ্রমিক, কে চাষি ভাই, কে রিক্সা চালক, কি এসে গেল, সবার সাথেই সবাদের সম্পর্ক কিন্তু মানে খুব মানে আন্তরিক। আমি যে ভাই ভাই করে বলছি বিশ্বজিৎ, ওর সাথে হয়তো আমার কোনো মানে কি বলবো রক্তের সম্পর্ক নেই, কিন্তু আমার রক্তের সম্পর্কে কোনো ভাইও নেই, ফলে সেই আমার ভাই। সেটাই কিন্তু সবচেয়ে বেশি আমাদের ইম্পর্টেন্ট। এইগুলোই হচ্ছে সম্পর্ক, আর এই সম্পর্কগুলোই থাকুক, অটুট থাকুক। অরিত্রকে আবার আমরা পাবো অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো রকমভাবে, সেটা অনলাইনে হতে পারে কিংবা অফলাইনে। অনেক ধন্যবাদ আজকে আসবার জন্য। হ্যাঁ, আমি ছোট গান দিয়ে নিশ্চয়ই নিশ্চয়ই অনেক ধন্যবাদ হাই নিউজের সকল দর্শক বন্ধুকে, সকল স্টাফকে, সবাইকে আমার ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের অনেক আশীর্বাদ। নমস্কার। আমি আবার বর্ষারই একটা গান দিয়ে, রবীন্দ্রনাথের গান দিয়ে শেষ করি। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনাইছে বনে বনে, কবে নব ঘন বরিশনে, গোপনে গোপনে এলিকে ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনাইছে বনে বনে।